হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের আলোচনার টপিক ছায়া প্রকাশনীর কোনো সলিউশন সিরিজ নয়। আজকে তোমাদের মূলত সেমিস্টার 2 এর যে ফিজিক্সের এক্সামটা হবে সেইটার একটা মানে গুরুত্বপূর্ণ কিছু টপিক, যে টপিকটা বা যে টপিকগুলো তোমরা যদি কভার করো তাহলে কিন্তু তোমাদের কি হবে, পরীক্ষাতে মানে সেমিস্টার 2 এর যে পরীক্ষাটা সেটাতে একটা ভালো স্কোর করতে পারো। প্রথমেই বলে রাখি, সময়টা বেশি তোমাদের নেব না। তো প্রত্যেকটা ইউনিট থেকে কি কি জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট সেই সব বিষয়গুলো নিয়ে একটু চর্চা করব, গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে চর্চা করব আজকের ভিডিওতে। আর যেহেতু এটা সেমিস্টার 2 এর প্রশ্ন হবে, সেহেতু এটা তো স্কুল ভিত্তিক, তো সেই ক্ষেত্রে স্কুল টু স্কুল কিন্তু ভ্যারি করবে। তো মোটামুটি স্কুলের যে বিষয় শিক্ষক আছে ফিজিক্সের, তারা অবভিয়াসলি গাইডলাইন্সটা যেটা তোমাদের WBCHSCর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই রকম গাইডলাইন্স মেনেই তো তারা প্রশ্ন করবেন। তো সেই ক্ষেত্রে তারা কি প্রশ্ন করতে পারে, সেই এক্সপেক্টেড কিছু কোশ্চেন সেটা নিয়েই চর্চা, টপিকস নিয়ে চর্চা। ঠিক আছে, প্রথমত যে এটা কোনো ওই সাজেশন না, সাজেশন বিষয়টা ঠিক না। কিছু গুরুত্বপূর্ণ টপিক, মানে এতদিন পড়ানোর ফলে, পড়ানোর পর এবং তোমাদের বিভিন্ন পর্ষদের বা বিভিন্ন সেট মডেল নতুন বইগুলো যেগুলো বলেছিলাম যে পারুল প্রকাশনী নতুন বই করেছে, সেটার উপরে ভিত্তি করে যেটা অনুমান করতে পেরেছি সেটার জন্যই আজকের ভিডিওটা বানানো। মূলত কোনো সাজেশান বেসড ভিডিও কিন্তু এটা নয়। তো চর্চায় ফেরা যাক। তোমাদের 5টা ইউনিটের পরীক্ষা কিন্তু এখানে হবে। ইউনিট নাম্বার 6 থেকে ইউনিট নাম্বার 10 এটা পরীক্ষা হবে সেমিস্টার 2তে। আগেরগুলো জানার কোনো দরকার পড়বে না। তো এখানে আর নাম্বার বিভাজন নিয়ে বলে খুব একটা কাজ নেই, তাই না? 35 নম্বরের প্রশ্ন থাকবে, 1.5 ঘন্টা সময়, তো এইভাবে থাকবে। তো এখানে তোমাদের ইউনিট 6-এ একটা আসবে মান 2, একটা আসবে মান 3। তাহলে টোটাল যে ওয়েটেজ হলো, মান 3, টোটাল যে ওয়েটেজ হলো সেটা হচ্ছে মান 5। অর্থাৎ মহাকর্ষ বা ইউনিট নাম্বার 6 থেকে তোমাদের 5 মার্কসের প্রশ্ন আসবে, টোটাল 5 মার্কস। আর সেটা ডিস্ট্রিবিউট থাকবে, একটা 2 নম্বরের আর একটা থাকবে তোমাদের 3 নম্বরের। দেখো, তো মহাকর্ষ থেকে প্রথমেই যেটা আসবে বলে মনে হয় আমার, সেটা হলো তোমাদের মূলত যেটা, সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে এই যে জি এর পরিবর্তন হয়, জি এর যে পরিবর্তন, 3টে কারণে তো জি এর পরিবর্তন হয়। একটা হলো উচ্চতা, একটা হবে গভীরতা, ঠিক আছে? উচ্চতা, গভীরতা আর ঘূর্ণন, ঘোরার কারণেও হয়, আবর্তন গতির কারণেও জি এর পরিবর্তন হয়। এই যে 3টে কারণ, এই 3টে কারণ থেকে তোমাদের ম্যাথ থাকবে, ম্যাথের কোনো প্রবলেম থাকবে, তাহলে 3টের যে সূত্র, গাণিতিক সূত্র, সেটা করে নেবে। ডেরিভেশন আসার সম্ভাবনা অনেকটাই কম, তাও স্কুল টু স্কুল ভ্যারি করে, বারবার আমি একটা কথাই বলছি। হলো, বোঝাতে পারলাম? আচ্ছা, আর কি থাকবে? আর থাকবে সেকেন্ড নম্বরে কেপলার। কেপলারকে কিন্তু খুব বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আগের বছর বা ক্লাস 11-এ যখন ফুল বুক এক্সাম ছিল তখন কিন্তু এতটা প্রায়োরিটি পাইনি কেপলার। তাহলে কেপলার্সের যে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই 3টে লয়ের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো পড়বে ভালো করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেকেন্ড ল আর থার্ড লয়ের যে প্রুফ, এটা পড়বে। ফার্স্ট লয়ের প্রুফ থাকে না, এটা গ্র্যাজুয়েশনে থাকে। আর তার সাথে তোমার থার্ড ল থেকে যে গ্র্যাভিটেশনাল ল কার, নিউটনের, সেটার প্রুফটা পড়বে। এটা আসতে পারে, এটা তোমাদের পর্ষদেও দিয়েছিল। এবং এই যে থার্ড ল, টি স্কোয়ার ভেরিসেস আর কিউব, এখান থেকে তোমাদের নিউমেরিক্যালস থাকতে পারে, ম্যাথ। সেকেন্ড ল বা ফার্স্ট ল থেকে কোনো ম্যাথ থাকার সম্ভাবনা নেই। পুরোটাই আমি সম্ভাবনা বা অনুমানের উপরে ভিত্তি করে এবং নিজের কিছু অভিজ্ঞতা, নিজের দীর্ঘ 2 বছর, 2.5 বছর, 3 বছর, 5 বছরও বলা যেতে পারে, অনলাইনে তো বিগত 2 বছর আছি, সেখানের উপরে ভিত্তি করেই কিন্তু মোস্ট প্রবাবেল অ্যান্সার যেটা, সেটা চর্চা করা হচ্ছে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমাদের মুক্তিবেগ। মুক্তিবেগের রাশিমালা প্রমাণ দেওয়ার সম্ভাবনা খুবই কম। মুক্তিবেগ, এখান থেকে মূল যেটা আসতে পারে সেটা হচ্ছে ম্যাথ।
মূল যেটা। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে স্যাটেলাইটের বিভিন্ন যে প্রশ্নগুলো, স্যাটেলাইটের যেসব বিভিন্ন প্রশ্নগুলো, বিশেষ করে একটা হচ্ছে স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি বা কক্ষীয় বেগ, অরবিটাল ভেলোসিটি হলো, পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, আর কাইনেটিক এনার্জি। এইগুলোর থেকে কিন্তু তোমাদের ম্যাথ দিতে পারে, তোমাদের প্রুফ দিতে পারে, ব্যাস তাহলে তোমাদের হয়ে গেল ইউনিট নাম্বার 6 কমপ্লিট। তবে এগুলোর মধ্যে যদি সবথেকে ইম্পর্ট্যান্ট যদি কিছু বলো, সেটা আমার নজরে এই কেপলার্সের লয়ের এই জায়গাটার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড উচ্চ, বিশাল পরিমাণে চান্স আছে এখান থেকে চলে আসবার। এটাই ছিল ইউনিট নাম্বার 6 নিয়ে কথা। এবার আসছি ইউনিট নাম্বার 7। ইউনিট নাম্বার 7 তো একটা হিউজ জায়গা। ইউনিট নাম্বার 7-এ তোমার স্থিতিস্থাপকতা থেকে শুরু করে আপ টু তাপ সঞ্চালন সবই আছে, সান্দ্রতা, পৃষ্ঠটান, কঠিন তরল গ্যাসের প্রসারণ ইত্যাদি ইত্যাদি সবই আছে, থার্মোমিতি, ক্যালোরিমিতি, অবস্থার পরিবর্তন, হিউজ একটা চ্যাপ্টার। তো এখান থেকে তোমাদের 10 মার্কস থাকবে, একটা মান 2, একটা মান 3, একটা মান 5, হয়ে গেল তোমাদের 10 মার্কস। 10 মার্কসের কিন্তু এখানে ওয়েটেজ থাকবে, বোঝাতে পারলাম? তো এইখানে যদি গুরুত্বপূর্ণ টপিকসগুলো বলো, তাহলে প্রথমেই আসছি স্থিতিস্থাপকতা থেকে যে বিষয়গুলো আসবে। তো স্থিতিস্থাপকতা থেকে প্রথমেই যেটা আসবে, আগে পরে একটু হতে পারে, সেটা হচ্ছে এই প্রুফটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রুফটা কি, যে একক আয়তনে স্থিতিশক্তি বা সঞ্চিত স্থিতিশক্তির যে পরিমাণ, এনার্জি আপন ভলিউম বললাম, শুধু এনার্জি নয়, এনার্জি আপন ভলিউম, সেটা হয় হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আরেকটা প্রুফ বলে দিই, আরেকটা প্রুফ হচ্ছে ওই স্প্রিংয়ের সঞ্চিত স্থিতিশক্তির যে রাশিমালা, পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং, সেটা হয় হাফ কে এক্স স্কোয়ার। এই প্রুফটা আসার সম্ভাবনা অনেকটা বেশি, এবং এখান থেকে ম্যাথও থাকতে পারে। নট অনলি প্রুফ, তার সাথে ম্যাথও কিন্তু থাকতে পারে এইখানটার থেকে, এই পোর্শনটার থেকে। আর তোমাদের এখান থেকে পয়জনস রেশিও জায়গাটা একটু পড়বে। পয়জনস রেশিওতে ঋণাত্মক চিহ্ন কেন ব্যবহার করা হয়, পয়জনস রেশিও নেগেটিভ যে সাইনটা, সেই সাইনটার তাৎপর্য কোথায়, কেন ইউজ করা হয়। আচ্ছা, পয়জনস রেশিওর ভ্যালুটা কোথা থেকে কত দূর অবধি থাকে, মানটা কত দূর থেকে কত দূর অবধি থাকে। আচ্ছা, পয়জনস রেশিও থেকে ম্যাথ থাকতে পারে, পয়জনস রেশিও থেকে ম্যাথ থাকতে পারে, এইগুলো কিন্তু থাকতে পারে। পয়জনস রেশিও একটা ইম্পর্ট্যান্ট জায়গা। তার সাথে সাথে তোমরা যেটা করবে এই স্থিতিস্থাপকতা পার্টটার থেকে, সেটা হচ্ছে পীড়ন ভার্সেস বিকৃতি, এই যে রাশিমালাটা, এই যে গ্রাফটা, এই গ্রাফটা একটু দেখবে, গ্রাফের বিভিন্ন পয়েন্টসগুলো দেখবে, কোনটা অসহ ভার, কোনটা তোমার নতিবিন্দু, কোনটা হচ্ছে কি, এটা কিন্তু জিজ্ঞেস করছে, ভালো রকমই জিজ্ঞেস করছে। এইগুলো বলে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার স্থিতিস্থাপকতা পার করে পরে আমাদের সান্দ্রতা পৃষ্ঠটান অধ্যায়ে চলে যায়, 5 নাম্বার। সেটা হচ্ছে তোমাদের প্রথমে যেটা থাকে, সেটা হচ্ছে স্টোকের সূত্র। স্টোকস ল থেকে ম্যাথ দিতে পারে, স্টেটমেন্টটাও মনে রাখবে, স্টেটমেন্ট তার সাথে তোমাদের ম্যাথ বা নিউমেরিক্যালস দুটোই দিতে পারে, বোঝাতে পারলাম? এরপর 5 নাম্বার হয়ে গেল, স্টোকস লটা ক্লিয়ার। তারপর হচ্ছে তোমার এখানে যে নিউটনস ল আছে, নিউটনস ল, এটার থেকেও মূলত তোমাদের যেটা দিতে পারে সেটা হচ্ছে, হয়তো বললো যে তোমার স্থিতিস্থাপক যে গুণাঙ্ক ইটা, তার মাত্রা নির্ণয় করো, বলবে যে স্টোকস ল, নিউটনস লয়ের সাহায্যে ইটার মাত্রা নির্ণয় করো, বা ইটার মাত্রা যে অমুক সেটা বিচার করো, ইটার যে মাত্রা, সেই জিনিসটা কিন্তু দিতে পারে। আর গাণিতিক রূপটা একটু দেখবে, এখানটায় গাণিতিক রূপটা একটু দেখবে। আচ্ছা, 7 নাম্বার, সেটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতার সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা ধারাবাহিকতার সমীকরণ, a1 v1 = a2 v2। এখানে প্রুফটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যাথ, ঠিক। প্রুফটাও যদি কোনো স্কুলে দিতে পারে তো পারে, ঠিক, বাট বেশি ইম্পর্ট্যান্ট ম্যাথ। 8 নাম্বার হলো ইকুয়েশন অফ কন্টিনিউটির পর তারপরে হচ্ছে তোমার প্রান্তীয় বেগের রাশিমালাটা জানতে হবে, গ্রাফটা তার সাথে জানতে হবে, গ্রাফটা দিয়েছিল পর্ষদে, প্রান্তীয় বেগের রাশিমালা সাথে গ্রাফ,
প্লাস গ্রাফ। গ্রাফটা বলবে যে সময়ের সাথে প্রান্তীয় বেগের রাশিমালাটা নির্ণয় করো আর সেই গ্রাফ থেকে প্রান্তীয় বেগটাকে চিহ্নিত করো, এটা বলবে কিন্তু। ঠিক আছে, 9 নম্বর। তারপরে তুমি চলে যাও 9 নম্বর। 9 নম্বরে হচ্ছে তোমার স্পর্শকোণ। স্পর্শকোণ কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল? ঠিক, স্পর্শকোণ। আচ্ছা, বার্নৌলির থিওরেমের জাস্ট প্রমাণটার দরকার নেই, মানে এখানে একটু স্টার দিয়ে লিখে নিই, বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম না বললেও এটার যে অ্যাপ্লিকেশনসগুলো সেটা অনেকটা ইম্পর্ট্যান্ট। অ্যাপ্লিকেশনস মানে হচ্ছে তোমার ওই স্প্রে করি আমরা, এসবগুলো একটু ইম্পর্ট্যান্ট। আর এর গাণিতিক রূপটা, এর যে গাণিতিক রূপ, স্টেটমেন্ট প্লাস গাণিতিক রূপ, গাণিতিক রূপ, এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, স্পর্শকোণের রাশিমালা, রাশিমালা, ঠিক আছে, রাশিমালাটাই মূলত ইম্পর্ট্যান্ট, আর কিছু করার প্রয়োজন পড়ে না। 10 নম্বর হচ্ছে তোমার, 10 নম্বর হচ্ছে ওই যে কঠিন তরল প্রসারণের মধ্যে আলফা বিটা গামার মধ্যে রিলেশন বিটুইন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। রিলেশনটা যেটা আলফা সমান বিটা/2 গামা/3, এটাও কিন্তু এলে আসতে পারে প্রুফটা। তো ক্যালকুলাসের সাহায্যে প্রুফটা করবে, 2 মার্কসের জন্য যথেষ্ট বা 3 মার্কসের জন্য যথেষ্ট, ভালো একটা প্রশ্ন। আচ্ছা, আর কি হতে পারে? আর একটা হতে পারে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এই জায়গাটা হয়তো এর অ্যাপ্লিকেশানটা ছিল যে কী করে শীতকালীন দেশে মাছেরা ওই জীবন ধারণ করে, ব্যতিক্রান্ত প্রসারণ। তার সাথে তার গ্রাফটা প্লাস গ্রাফ, এটা একটু দেখবে। 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে এইগুলো একটু দেখবে, এটা তো ক্লাস 10 থেকে তোমরা পড়ছো, এই কেমিস্ট্রিতেও পড়ছো, বয়েলস ল, চার্লস ল, এগুলো একটু দেখে নেবে। চার্লস ল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা এখানে দেখলে তোমাদের গ্যাসের গতীয় তত্ত্বটাও ক্লিয়ার হয়ে যাবে। গ্যাসের গতীয় তত্ত্বতে এই বিষয়গুলো আছে, জাস্ট গ্যাসের গতীয় তত্ত্ব থেকে এই বিষয়গুলো প্রমাণ আছে, এগুলো দেখে নেবে। সাথে গ্রাফ, এদের যে গ্রাফ হয় এই গ্রাফ থেকেও কিন্তু প্রশ্ন পড়লেও পড়তে পারে। ক্লিয়ার হয়েছে? মুছে দিই। আর তোমাদের একটু দেখবে, সেটা হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল, মানে হচ্ছে ভিনের সরণ সূত্র, সেখান থেকে ম্যাথ দেবে। প্রমাণ আসার সম্ভাবনা খুবই কম। কি বললাম? ভিনের সরণ সূত্র বা উইন্স ডিসপ্লেসমেন্ট ল, উইন্স ডিসপ্লেসমেন্ট ল, আর স্টিফান ল, স্টিফানের যে সূত্র ই ভেরিজাস T⁴, এটা থেকে তোমাকে করতে হবে। ই সমান হচ্ছে এরিয়া একটা সিগমা T⁴, এই সিগমাটা হচ্ছে তোমাদের কি স্টিফান কনস্ট্যান্ট, এটা তোমাদের লাগবে। ঠিক আছে, এই সূত্রটা লাগবে, তাহলে তোমাদের ইউনিট নাম্বার 6টা পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এই পাশটা মুছে দিচ্ছি। তাহলে এরপর ইউনিট নাম্বার 8। 8-এ কী আছে? তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা একটা হিউজ ইম্পর্ট্যান্ট জায়গা, ঠিক আছে, অনেকটাই বড়, এবং তার সাথে একটা ইউনিট, একটাই চ্যাপ্টার। 5 মার্কস প্রশ্ন আসবে, একটা মান 2, একটা মান 3। 6, 7, 8, ইউনিট নাম্বার 8 থার্মোডিনামিক্স। এখান থেকে আসবে একটা মান 2, একটা মান 3, টোটাল 5 মার্কসের প্রশ্ন। ব্যাস, তাহলে শেষ। এখান থেকে তোমাদের মূলত যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমেই প্রমাণগুলো যদি বলি, সেটা হচ্ছে CP - CV = R, এই প্রমাণটা। 2 নাম্বার যদি আমি বলি তাহলে হচ্ছে কৃতকার্য আইসোথার্মাল প্রসেসে আর কৃতকার্য অ্যাডিয়াব্যাটিক প্রসেসে। এই দুটো কৃতকার্য কিন্তু একটু তোমাকে দেখে রাখতে হবে, কৃতকার্যগুলো কত কত করে, অ্যাটলিস্ট রাশিমালাগুলো, যাতে অঙ্ক পড়লে করতে পারো। এখান থেকে কি দেবে? ম্যাথ দেবে। আর প্রমাণ কি? আর প্রমাণ যদি বলো তাহলে হচ্ছে তোমার CP - CV = R। আর একটা হতে পারে ওই P⁴ সমান ধ্রুবক, এই প্রমাণটা হতে পারে। এটার কি করবে? প্রুফ করবে। ঠিক, ম্যাথের জায়গা বললাম। আর কি হতে পারে ম্যাথের জায়গা? থিওরিটিক্যাল পোর্শন যদি বলি, সেটা হচ্ছে ফার্স্ট ল প্লাস সেকেন্ড ল, এটা ব্যাপার। সেকেন্ড লয়ের কোনো একটা গাণিতিক রূপ মুখস্থ করবে, হয় ক্লসিয়াস স্টেটমেন্ট, নাহলে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, কোনো একটা পড়বে। আচ্ছা, গাণিতিক রূপ, এদের গাণিতিক রূপ, শুধু স্টেটমেন্ট না, তার সাথে সাথে গাণিতিক রূপ, এটাও জানা দরকার। স্টেটমেন্ট প্লাস গাণিতিক রূপ, এবং এখান থেকে অঙ্কও আসতে পারে। গ্রাফ থাকবে P ভার্সেস V এর, সেখান থেকে প্রশ্ন দিতে পারে, গ্রাফ থেকে অঙ্ক, সেটাও দিতে পারে।
আর কি করবে এখান থেকে, সেটা হচ্ছে লিমিটেশন। কার? ফার্স্ট লয়ের লিমিটেশন, লিমিটেশনস দুটো করে রাখবে অফ ফার্স্ট ল। পর্ষদও ছিল এই প্রশ্নটা। আচ্ছা, আর কি হতে পারে? আর মূলত আর কিছু নেই, মোটামুটি আর কিছু নেই। আর একটা করবে এফিসিয়েন্সি, ইটাটা করে রাখবে। কার? তোমার হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটর, এগুলো করলেই তোমাদের হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না আশা করি। আর নতিটা একটু দেখবে যে আইসোথার্মাল প্রসেসের নতি অ্যাডিয়াবেটিক প্রসেসের নতি এডিয়া সমান হয় গামা টাইমস অফ আইসোথার্মাল প্রসেসের যে নতি সেটা। বোঝাতে পারলাম? এটা যত বেশি করবে গ্যাসের গতীয় তত্ত্বটার যে সমস্যা সেটা তত কমে যাবে। চ্যাপ্টার্সগুলো একে অপরের সাথে কানেক্টেড, ওটাই তো সুবিধা। একবার পড়লে বা দুবার পড়লে তোমাদের ফিজিক্সেও এই জিনিসটা আছে, ফিজিক্সে তো আছে, কেমিস্ট্রিতে এই জিনিসটা আছে, তো একবার পড়লেই হয়ে যায়। আমি বলি ছেলে মেয়েদেরকে, কিন্তু ফাঁকিবাজ স্টুডেন্টরা শুনতেই চায় না যে আমাকে একবার পরিশ্রম করলে আমাদের হয়ে যাবে। গ্যাসের গতীয় তত্ত্ব এখান থেকে তোমাদের একটা 2 মার্কসের, একটা 3 মার্কসের আসবে, মোট হবে 5 মার্কস। তাহলে এখান থেকে ইম্পর্ট্যান্ট যদি বলি, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে পি সমান, প্রথম যেটা সেটা হচ্ছে এই প্রুফটা করতেই হবে। প্রুফটা হচ্ছে পি সমান 1/3 রো সি RMS স্কোয়ার। এখান থেকে এটারই নানাবিধ রূপ, সেই রূপগুলো দিয়ে তোমাকে প্রবলেম তৈরি করার চেষ্টা করবে। যাই হোক, 2 নাম্বার হচ্ছে যে এনার্জি আপন ভলিউম, সেটা হয় 2/3 PV, 2/3 P, ভি তো নিয়ে নিলাম নিচে। এটা তোমাকে একটু জানতে হবে, এটা প্রুফটা একটু দেখে নেবে। এটা এখান থেকে নামবে যদিও, এটা একটু প্রুফটা দেখে নেবে। হলো। 3 নাম্বার হচ্ছে এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, প্রেসার ল বলা হয় এটা। তাহলে সেই প্রেসার ল থেকে 3টে জিনিস, অ্যাটলিস্ট 3টে জিনিস, যদি তার থেকে বেশি করতে পারো, বয়েলস ল, চার্লস ল, আর তার সাথে অ্যাভোগাড্রোস ল। এইগুলো তোমাকে একটু জানতে হবে। আচ্ছা, তারপর কি হতে পারে এটা বাদ দিয়ে, আর এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, শক্তির সমবিভাজন নীতি, তার অ্যাটলিস্ট স্টেটমেন্ট ছাড়া অবশ্য আর কিছু নেও, যদিও এটা করে রাখবে। আর যদিও এটা সিলেবাসে নেই, তাও বলে রাখছি, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। যদি বাই চান্স দিয়ে দেয় পুরনো সিলেবাসের গতানুগতিক ধরে, স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম, ছোটো হাতের F। যেমন ধরো তোমার গামা হচ্ছে 1 + 2/F, এটা একটু দেখে নেবে, এটার থেকে কোনো প্রুফ দিতে পারে। গামাটা কি? গামাটা হচ্ছে CP/CV। এই জিনিসটা একটু জেনে রাখবে, তাহলে তোমাদের মোটামুটি যা দেখতে পাচ্ছি তাতে তোমাদের হয়ে যাবে। তারপর ধরো তোমার এই যে এইটা CRMS এর যে মান, সেটা হয় √3RT/m। এখান থেকে কি দিতে পারে? এখান থেকে ম্যাথ দিতে পারে, বিভিন্ন আলাদা আলাদা আণবিক ভরের দিয়ে দেবে, যে তাহলে তাদের অণুগুলির RMS ভেলোসিটির অনুপাত নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি, জটিল কোনো আসবে না। আমি বারবার একটা কথাই বলছি, যে তোমাদের যেটা হবে পরীক্ষার হলে, সেটা হবে যে স্যার পারতাম, সময় পেলাম না। তোমরা লিখে নেবে, এই জিনিসটাই হবে তোমাদের, স্যার পারতাম কিন্তু সময় পেলাম না। না পারা খুব একটা আসেনি, না পারাও থাকবে হয়তো, কিন্তু স্যার না পারার পরিমাণ খুবই কম। মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা স্যার সময় পাইনি, দেখবে তোমরা। আর কার স্কুলে কতটা ম্যাচ করলো সেই জিনিসটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। এখান থেকে 10 নাম্বার আসবে, ইউনিট নাম্বার 10, ওয়েভস অ্যান্ড অসিলেশন। তাহলে এখান থেকে কি আসতে পারে? এখান থেকে মূলত যেটা আসতে পারে সেটা হচ্ছে সরল দোলগতির SHM, তার মূলত যেটা করবে বেগের রাশিমালা, তার ত্বরণের রাশিমালা, তার পোটেনশিয়াল এনার্জি, তার কাইনেটিক এনার্জি, এগুলোর থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তার সাথে এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি একসাথে দেখবে একটা গ্রাফ থাকে, সেই গ্রাফটা একটু চোখ বুলিয়ে নেবে। SHM থেকে আর কোনো আসার চান্স নেই। এরপর চলতরঙ্গ, ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা চলতরঙ্গের ইকুয়েশন দিয়ে দিল, তারপর সেখান থেকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য বার করো, কম্পাঙ্ক বার করো, কৌণিক কম্পাঙ্ক বার করো, পর্যায়কাল বার করো, ইত্যাদি জিনিসগুলো কিন্তু তোমাকে বার করতে বলবে, মিলিয়ে নেবে, এটাই পাবে।
আচ্ছা, আরেকটা কি দিতে পারে, আরেকটা দিতে পারে তোমার স্থানু তরঙ্গ। স্থানু তরঙ্গের একটা রাশিমালা দিয়ে দিল, তারপর বলবে এখান থেকে ল্যামডা বার করো, এখান থেকে অ্যান্টিনোড নোড বার করো। আমি বারবার বলছি এই জিনিসগুলো মিলিয়ে নেবে, পর্যায়কাল বার করো, এইসব বিষয়গুলো কিন্তু তোমাকে বার করতে বলবে। এখানে পড়বে ওয়েভ ভেলোসিটি কত, মানে তরঙ্গের বেগ কত, এটা হচ্ছে বিষয়। একটা হয় পার্টিকেল ভেলোসিটি, একটা হয় ওয়েভ ভেলোসিটি। তো ওয়েভ ভেলোসিটি জেনারেলি বার করতে বলে হুইচ ইজ ওমেগা বাই কে, এই জিনিসটা বার করতে বলবে। কে কি, কে হচ্ছে 2π/λ। তাহলে পেয়ে গেলে গল্প শেষ হলো। স্থানু তরঙ্গেরও সেম কেস। এবার আসছি তোমাদের, সেটা হচ্ছে বিটস। বিটস থেকে প্রশ্ন দিতে পারে, মান 2-এর বেশি দেবে না, মার্ক 2। বিটস বা এটা হচ্ছে তোমার স্বরকম্প, স্বরকম্প থেকে প্রশ্ন দিতে পারে। অর্গান পাইপ থেকে প্রশ্ন দিতে পারে, ওই যে বায়ুস্তম্ভী যে নলগুলো, অর্গান পাইপ থেকে যে প্রশ্নগুলো হয়, যে অনুনাদ সৃষ্টি করেছে, মূল সুর, উপসুর, হ্যাঁ, সমমেল, এইসব প্রশ্নগুলো একটা দিতে পারে। তাদের দৈর্ঘ্যের অনুপাত কত, ক্লোজড পাইপ হলে একটা ক্লোজ একটা খোলা, ওপেন পাইপ হলে দুপাশটাই খোলা, এই প্রশ্নগুলো এক দুটো দিতে পারে। ছোট ছোট প্রশ্ন হয়, খুব একটা বড় হয় না, এবং করতে পারা যায়। আর লাস্ট একটা জিনিস তোমাদের দিতে পারে, সেটা হচ্ছে নিউটনস এরার, মানে নিউটন ভুল করেছিল শব্দের গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে, আর সেটা তারই ছাত্র ল্যাপ্লাস সংশোধন করেছিল। তাহলে ল্যাপ্লাসেস কারেকশন, এই জিনিসটা দিতে পারে, এটা পর্ষদও দেওয়া আছে, এই জিনিসটা একটু লক্ষ্য করবে। আর কি থাকতে পারে স্যার আরও, হ্যাঁ আর থাকতে পারে একটু ডপলার ক্রিয়াটা একটু দেখে নেবে, ডপলার ইফেক্ট একটু দেখে নেবে। ডপলার ইফেক্টের যদি তুমি ছায়া পাবলিকেশন থেকে এমসিকিউ 16টা প্রশ্ন আছে, এই 16টা প্রশ্নও যদি করে নাও, আর বাইরের থেকে আসার কোনো চান্স নেই, ব্যাস গল্প শেষ। এটাই, হ্যাঁ ভ্যালু চেঞ্জ করে দিতে পারে, মানে ভ্যালুগুলো ডিফারেন্ট করে পরে তোমাকে কিন্তু দিতে পারে, কিন্তু এর বাইরে আসার কোনো গুঞ্জাইশ নেই, কোনো চান্স নেই। এটা গেল বিষয়। তো মোটামুটি আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট এক্সপেক্টেড যেসব টপিকসগুলোর ওপরে প্রশ্ন হতে পারে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের একটু হলেও পুরো জিনিসটা রিভিশন হয়ে গেল, পুরো জিনিসটা মাথায় বসে গেল, সেট হয়ে গেল। কোন জায়গাগুলো তুমি ফাঁকি মেরেছো সেই জায়গাগুলো একটু পয়েন্ট আউট করো, সেই জায়গাগুলোর ওপরে কাজ করতে শুরু করো। এখনও অনেকটাই সময় আছে, তাই আমি অনেক আগেই ভিডিওটা দিয়ে দিলাম, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ক্যালকুলেটর রিলেটেড একটা কথা বলবো। ক্যালকুলেটর রিলেটেড কথাটা হলো যে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। যদি কোনো অঙ্ক মনে হচ্ছে যে স্যার এরপর আর যাওয়া সম্ভব না ক্যালকুলেটর ছাড়া, ছেড়ে দেবে, সেখানে এই প্রশ্নটা করার কিছু নেই। কারণ যিনি খাতা দেখবেন তারও বিবেচনাতে আসবে যে এই অঙ্কটা তো ভাই ক্যালকুলেটর ছাড়া পসিবল নয়। আর যদি কোনো স্কুল ক্যালকুলেটর অ্যালাউ করে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেটা স্কুলের সাথে কথা বলতে পারো, কিন্তু পর্ষদে পুরোপুরি গাইডলাইন দেওয়া আছে যে গণক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ। তারপর তোমার স্কুলের ব্যাপার, সেটা ব্যক্তিগত ব্যাপার। এটাই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো একটু আলোচনা করে নাও, মানে শেয়ার করে দাও ভিডিওটা। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন পড়াশোনা করো, সুস্থ থাকো। অল দ্য বেস্ট ফর ইউর সেমিস্টার 2 এক্সাম। বাই।